নিক্ষেপ করবো। স্বর্গে ছাড়লে স্বর্গে ক্ষতি, মর্তে ছাড়লে মর্তে ক্ষতি। তখন আকাশ থেকে দৈববাণী হচ্ছে যে এই জঙ্গলের মধ্যে এক তামাল বৃক্ষ আছে, ওই তামাল বৃক্ষের নিচে সর্পবাণ নিক্ষেপ। নিয়ে একটু গিয়েই দেখছে যে তামাল গাছ, নিয়ে ওই তামাল গাছের নিচে অর্জুন সর্পবাণ নিক্ষেপ করল। নিক্ষেপ করার পর কী ঘটনা ঘটে যে সর্প হলেন, সর্প হয়ে মানুষ, গরু, পশু পাখি সব নিঃশ্বাসের দ্বারা টেনে আকর্ষণ করে অনিষ্ট করতে থাকে। এইভাবে চলতে থাকে। যখন নিতাই চাঁদ জন্ম নিলেন এবং এইখানে মামার বাড়ি আসতেন, এবং 5-6 বছর বয়স, এমন সময় অনেক বক্তা আপনার মতন আমার মতন বলছি, বাবা আগে তো রাক্ষসের ভয়ে প্রাণ যায়, এখন আমার সর্পের ভয়ে বাবা ওই ধারে তো যেতেই পারে না, আমাদের একটু সুরাহ করুন। তো বলছে কোথায় আছে দেখাই দেবো? না প্রভু, যাবার আমাদের ক্ষমতা নেই, আপনি যান, ওই জঙ্গলে এক তামাল গাছ আছে, তামাল গাছের নিচেই সর্প আছে। নিতাই চাঁদ এসে দেখছি সর্পকে বলছে, তুই যে এইভাবে অনিষ্ট করছিস, তাহলে এখানকার সৃষ্টি রক্ষা হয় কী করে? তা আজ থেকে তোমাকে আহারের লেগে চিন্তা করতে হবে না, তোমার 3 বেলা সেবা পুজো হবে। তুমি 8টা-9টার সময় বাল্য সেবা হবে, 12টার সময় অন্নের ভোগ হবে, আবার সন্ধ্যার দিকে শীতল আরতি হবে তোমার নিয়ে। তখন সেই থেকে বললেন, তুমি এক কাজ করো, এই সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করো। নিতাই চাঁদের কথা শুনে সর্প সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করলেন, আর নিত্যানন্দ মহাপ্রভু ডান কানে সোনার কুণ্ডল দিয়ে গর্তটাকে মোচন করলেন। এবং তৎক্ষণাৎ চিন্তা করছেন নিতাই চাঁদ যে কলিযুগ, সোনা যদি বেড়ে যায় চোর ডাকাতের ভয় হবে, অতএব তুমি আজ থেকে শিলামূর্তি ধারণ করো। নিয়ে ওই শিলামূর্তি প্রতিদিন কিন্তু তিলের সঞ্চর বেড়ে বেড়ে এতখানি বড় হয়েছে। ওই যে নিচে দেখছেন কাপড় ঢাকা, ওটা গোটাই বস্তুটা একই। এই হচ্ছে এখানকার মাহাত্ম্য। আর সেই মহাভারত যুগের সেই তামাল গাছ। আর প্রকৃতির নিয়ম হচ্ছে ফুল হলে ফল হবে, কিন্তু ফুল হবে ফল হয়, মৌমাছি, ভ্রমর, প্রজাপতি সবই বসবে, কিন্তু ফল হয়। আর যেটা ফল হয় একটা এইরকমই এক জাতীয় গাছ দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু গোবর লচন, মানে ফল ধরে সেটা। আর এই গাছে ফল ধরে, ফুল হবে, ফল হবে। আর এই গাছ কোথাও দেখতেও পাবে, বৃন্দাবনে পাবে, এখানে পাবে, কুণ্ডল তোলা কানের এইখানে দেখতে পাবেন, আর বৃন্দাবনে পাবেন। তারপরে সেটাকে পাহাড় যেটা দেখতে পাবেন ঝামা করে সেটা হচ্ছে গোবর লচন। এক দেখে আসবে, ওইটা তিলে তিলে বাড়ছে, কানের ছোট ছিল, এটা এখন অনেক বড় হয়ে গেছে। বলার উদ্দেশ্য সবাই মিলে সেবার জন্য কিছু কিছু যে যতটা পারবে দান করবে। কেন পরম্পরা তো এটাকে তো পরম্পরা ধরে রেখেছে বাবারা। কৃষ্ণের সংসারে এই সেই তামাল গাছ, রাধে রাধে, এখনো রয়েছে। বহু বছরের গাছ, বহু বছর যুগের আমলের কথা। 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাসে ছিলেন, যে ব্রাহ্মণের বাড়িতে পাণ্ডব ছিলেন, অজ্ঞাতবাসে ছিলেন। আর এই এলাকায় বিচন্দ্রপুর এবং তুটাসুর নিয়ে এক চক্র ধাম হচ্ছে। এই ধামের মধ্যে তখনকার দিনে এক বকাসুর বলে এক রাক্ষস বাস করত। তা ওই ব্রাহ্মণদের আদেশ ছিল প্রত্যেক বাড়িতে একটা করে নর মানুষ আর 2.5 মণ চেলের অন্নের ভোগ, এবং তাকে সেবা দিতে, তরি তরকারি সবজি সব লাগতো, আর গরু গাড়ি করে নিয়ে যেত, কিন্তু সব কোটাই সেবা করতো। আচ্ছা, এইবার বেড় ঘুরতে ঘুরতে সেই ব্রাহ্মণের, কিন্তু যে আশ্রয় ছিলেন সেই ব্রাহ্মণের পালি পড়ি দিয়ে সেদিন ওরা কান্নাকাটি করছে, আর অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির সব মাধুপুরি করতে গেছে। আর ভীম একটু অসুস্থ ছিলেন, মাধুপুরি করতে যান। নিয়ে মাকে বলছে, মা ওরা কান্নাকাটি করছে কেন? জিজ্ঞাসা করার পরে কী হয়েছে তাই বলছে। জিজ্ঞাসা করেছে, হ্যাঁ মা তোমরা কান্নাকাটি করছো কেন? বলছে এই ব্যাপার, আমাদের একজনকে রাক্ষসের পেটে যেতে হবে। এক ছেলে এক মেয়ে আর স্বামী স্ত্রী। ছেলে বলছে আমি যাই, বাবা বলছে আমি যাই, এইভাবে ওদের কান্নাকাটি, 4 জনের মধ্যে একজন তো সদস্য, আমাদের যেতেই হবে। আজ নিয়ে বলছে, কুন্তি মা বলছে ঠিক আছে, আমার 5 ছেলে, এক ছেলে, হরি বাপরে মহাপাপে লুপ্ত হবো আমরা, অতিথি তাই বলছে। দিয়ে কুন্তি মা বলছে, না কোনো পাপ হবে না, কিচ্ছু হবে না, রান্না বান্না করে দাও, আমাদের ভীম নিয়ে একদম রান্না বান্না সব শরীর সবজি টবজি সব লুচি পুরি যা লাগে সেসব করে
নিয়ে যায় ভীমও সেই এক রাক্ষস বাবা হ্যাঁ, ও তো খেতে সব খেতে চলে খেতে আসছে খেতে সব খাওয়াচ্ছে। তৃতীয় অবসরে এই যে এই ঝেকনটা বলে এক গ্রাম আছে সামনে, ওইখানে বকাসুরের সঙ্গে ভীমের কুস্তি আরম্ভ হয়, মলয় যুদ্ধ। আচ্ছা, যুদ্ধ হতে হতে ওইখান থেকে ধস্তাধস্তি করতে করতে একটা বিল তৈরি হয়ে গেছে, রাজচন্দ্রপুর আর কি। তারপরে আপনার গাছগাছরা নিয়ে যুদ্ধ করতে মানে করতে থাকে। আর প্রায় দিন অবসন্ন। তখন মায়ের খুব চিন্তা হচ্ছে, তাই তো রে অর্জুনকে বলছে ভীম তো এখনও ফিরল না, তো একটু এগিয়ে দেখ না, তাই বলেছে। নিয়ে বলছে ঠিক আছে আমি একটু এগিয়ে দেখি। তা শুধু হাতে যাব, ওই তখন নাগপাশ বাঁধ যোজনা করে নিয়ে চলে আসছে। ইতিহাসরে তখন তো আর মন্দির পাঠ আমাদেরও ঘর বাড়ি কেউই ছিল না, এখানে জঙ্গল।